এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। মালয়েশিয়াতে বর্তমান কোন কোন সেক্টরে নতুন কর্মী নিয়ে আসার জন্য কোম্পানিগুলোকে নিয়োগ অনুমতি দিতেছে, নতুন করে কোন কোন সেক্টরে কর্মীর শর্ট আছে এবং কোন কোন সেক্টরের জন্য বিদেশি কর্মী ঢুকাবে মালয়েশিয়াতে, এই বিষয় নিয়ে আজকে ভিডিওটা। মালয়েশিয়াতে যেমন লক্ষ লক্ষ মানুষ আছে কাজ ছাড়া ঘুরতেছে অবৈধ হয়ে, তেমনি আবার অনেক সেক্টর আছে যে কর্মীর সংকট। আপনারা জানেন মালয়েশিয়ার মালয়েশিয়ার আইনটা খুব কড়াকড়ি। এখানে যদিও কাজের চেয়েও কর্মী বেশি, তারপরেও সঠিক কাগজপত্র কিংবা বৈধতা ছাড়া কোনো সেক্টরে কর্মী নিয়োগ দেয় না। কারণ হলো যখন এই অবৈধ কর্মীগুলো ইমিগ্রেশন রেট দিয়ে ধরে, সেক্ষেত্রে যে কোম্পানিগুলো এই অবৈধ কর্মীগুলোরে তার কোম্পানিতে কাজ করাইতেছে ওই সমস্ত কোম্পানির বিরুদ্ধে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ থেকে অ্যাকশন নেয়। যেমন জরিমানা তো আছেই, কোনো কোনো ক্ষেত্রে কোম্পানিও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। অনেক কঠিন আইন, এই কারণে অনেক কোম্পানি বৈধ কর্মী ছাড়া তাদের কোম্পানিতে অবৈধ কর্মী রাখে না। এক্ষেত্রে বর্তমান প্লান্টেশন, ম্যানুফ্যাকচারিং এই সমস্ত ক্ষেত্রে খুব প্রচুর কর্মীর শর্ট। যে সেক্টরে কর্মীর শর্ট আছে ওই সমস্ত সেক্টরের মালিকেরা মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগে আবেদন করে কর্মীর জন্য। আবেদনের ভিত্তিতে কর্মী ঢোকার সময় হলে দেখা যায় 6 মাস কিংবা 5 মাস আগেই তারা নিয়োগ অনুমতি দিয়ে দেয়। তো নেপাল থেকে কিছু কর্মী ঢুকাবে মালয়েশিয়াতে, যেমন সার্ভিস সেক্টর আর এগ্রিকালচারাল সেক্টর, এই দুইটা সেক্টরে নেপাল থেকে কর্মী ঢুকাবে। এটা হলো কোটা অনুমোদন পত্র। এই বিজ্ঞপ্তিটা আমরা পাইছি মালয়েশিয়া অবস্থিত নেপালি এম্বাসি তাদের ওয়েবসাইটে। অলরেডি কিন্তু নেপাল থেকে কর্মী নিয়ে আসার জন্য মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে কোটা অনুমোদন দিয়ে দিচ্ছে। এগ্রিকালচার এবং সার্ভিস সেক্টর এই দুইটা জায়গায় নেপালে কর্মী নিয়ে আসবে। বাংলাদেশের জন্য কিছু কিছু সেক্টরে আবেদন করা আছে, এগুলো হয়তো সময় আসলে বাংলাদেশ হাই কমিশন কিংবা মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে এগুলো আপলোড দেওয়া হবে। তো সর্বশেষ আপডেট কি, বাংলাদেশ মন্ত্রণালয়ের যা শুরু হয়েছে কিংবা বাংলাদেশ মন্ত্রণালয়ের যে কাজের ধীরগতি, এই কারণে মালয়েশিয়ান যে কোম্পানিগুলো আছে এই কোম্পানির বাংলাদেশের উপর ভরসাটা আস্তে আস্তে দিন দিন উঠে যাইতেছে। যেমন আগে যে কলিংটা হয়েছে 2022, 23, 24 3 বছরের কলিং হয়েছে, 3 বছরের কলিং হয়ে বৈধভাবে 5 লক্ষ কর্মী ঢুকছে। এখানে প্রায় আমি যদি ভুল না বলে থাকি তাহলে 70 থেকে 80% কর্মী এখন অবৈধ হয়ে আছে। যে 5 লক্ষ কর্মী আসছিল কেন অবৈধ হয়েছে, এখানে কিন্তু কোম্পানির কোনো দোষ নাই। কোম্পানির কর্মীর চাহিদা ছিল বিদায় কোম্পানি আবেদন করছে, বাংলাদেশে কলিং পাঠাইছে। যে কর্মীর জন্য এই দেশের কোম্পানিগুলো আবেদন করে রাখছে যে আগামী 2022 সালে কর্মীগুলো ঢুকবে, কিন্তু কর্মীগুলো ঢুকছে 2024 সালে আসা। তখন কিন্তু কোম্পানিটা তাদের কর্মীর শর্ট তারা বিভিন্নভাবে পূরণ করে ফেলায়। নেপাল থেকে আনে, না হলে মায়ানমার থেকে আনে, না হলে পাকিস্তান থেকে নিয়ে আসে। মালয়েশিয়া, বাংলাদেশ ছাড়াও আরো 13টা দেশ থেকে কর্মী নিয়ে আসে। কোনো কোম্পানি 2 বছর অপেক্ষা করবে না। যখন তাদের কর্মী শর্ট থাকে তারা বিভিন্ন দেশ থেকে টান দিয়ে কর্মী নিয়ে আসে। এবং ইন্ডিয়া থেকে কর্মী আসতে 1 থেকে 1.5 মাসের ভিতরে আসতে পারে, নেপাল থেকে আসতে 1 থেকে 1.5 মাসের ভিতরে আসতে পারে, আর বাংলাদেশ থেকে আসতে যদি 2 বছর লাগে কোনো কোম্পানি এটার জন্য ওয়েট করে না। যেহেতু কোম্পানি কলিং দিয়ে দিছে, কর্মীগুলো যদি পরবর্তী সময় 2 বছর পরে হোক আর 1 বছর পরে হোক যদি না নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে কোম্পানি স্ট্রাইক খাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে কর্মীগুলো আসার জন্য কোম্পানি যা যা দরকার সবগুলো করে, কর্মীগুলো ঠিকই কোম্পানিতে নিয়ে আসে। কিন্তু কোম্পানির কিন্তু যে কর্মী শর্ট ছিল ওইটা কিন্তু পূরণ করছে আউট দেশের অন্যান্য দেশের কর্মী নিয়ে আসা। তো এই ক্ষেত্রে বাংলাদেশ থেকে 2 বছর পর যে কর্মীগুলো আসে ওই কর্মীগুলোর 15 দিন 1 মাস কোম্পানি বসায় রাখে, কাজ দেয় না। তার তো কর্মী অলরেডি ফুল ফিল আপ। পরবর্তীতে কোম্পানি তাদের হাতে তাদের পাসপোর্ট দিয়ে দেয়, বলে তোরা বাইরে গিয়ে কাজ কর, তোদের ভিসা লাগাইতে পারবো না আমি, আমার কোম্পানিতে কাজ নেই। এই ভোগান্তিটা শিকার হয়েছে 5 লক্ষ মানুষ থেকে প্রায় 3.5 লক্ষ মানুষই এই ভোগান্তির শিকার হয়েছে শুধুমাত্র বাংলাদেশের সিন্ডিকেটের কারণে। এক্ষেত্রে আমরা যতটুকু বুঝতেছি, দেখেন প্লান্টেশন সেক্টরের কি অবস্থা। এতদিন হয়ে গেছে 2 বার করে টাইম বাড়ানো হয়েছে, এরপর সাবটোটাল 1000 কর্মীও মালয়েশিয়াতে ফ্লাইট করে আসতে পারে না। তো কোনো কোম্পানি কি এত ধীরগতি কাজ করতে চাইবে? তার কর্মী দরকার, এই জন্য সে আবেদন করছে, কর্মী নিয়ে আসার জন্য প্রসেসিং করছে। কর্মী যদি সময়ের ভিতরে না আসতে পারে পরে এই কর্মীগুলো আসলে সে কি করবে? ওই সমস্ত কর্মীগুলোই পরে কাজের সংকটে ভোগে, তাদেরকে পাসপোর্ট দেওয়া দেখাতে। তো শুধু প্লান্টেশন সেক্টর না, এরকম 2022-23 সালে হয়েছে। এক্ষেত্রে মালয়েশিয়ান যে কোম্পানিগুলো বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসার জন্য আগে আগ্রহ দেখাইতো, এই কোম্পানিগুলো এখন কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসার জন্য যে আগের যে 100% আগ্রহ ছিল এখন তার 70% এসে নামছে। কারণ তারা জানে বাংলাদেশ থেকে একটা কর্মী আসতে সময় লাগবে 6 মাস 1 বছর, হয়রানি, সিন্ডিকেট, বিভিন্ন ঝামেলা। কিন্তু মায়ানমার, নেপাল, ইন্ডিয়া এই সমস্ত দেশগুলোতে কর্মী আসতে সময় লাগবে 1 থেকে 1.5 মাস, খরচও কম। ওই দেশে কোনো সিন্ডিকেট নেই, ওই দেশে কর্মী আসতে 1 থেকে 2 লাখের ভিতরে আসতে পারে, আর বাংলাদেশে কর্মী আসতে 5 লাখ টাকা দিয়ে আসতে হয়। 5 লাখ টাকা দিয়ে আসতে হবে সমস্যা নেই, কিন্তু আমার সময় মতো আমার ফ্লাইট দেন। সময় মতো ফ্লাইট দিলেন, ওই সমস্ত কর্মীগুলো আসার পরে এই জায়গায় সময় মতো আসবে এবং কাজগুলো পাবে। কাজ পাওয়ার পরে সে 5 লাখ টাকা যে কোনোভাবে উসুল করতে পারবে। কিন্তু যখন তার কাজই থাকে না, সে 5 লাখ টাকা কোন জায়গা থেকে উঠাবে? আমার নিজের জ্ঞানে যতটুকু ধারণা যে এই সিন্ডিকেট যে পর্যন্ত না ভাঙে, সরকার পাল্টেছে, এত কিছু হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার আসছে যে নির্দলীয়ভাবে কাজ করে, তারপরে সিন্ডিকেটগুলোকে ভাঙতে পারে না। যদি এই সিন্ডিকেটগুলো যদি সামনেও না ভাঙতে পারে তাহলে বলা যায় না হয়তো আগামী 5-7 বছর পরে বাংলাদেশ থেকে কলিংয়ে কর্মী নিয়ে আসবে না। কর্মী নিয়ে আসবে কিন্তু সীমিত। আগে যেমন লক্ষ লক্ষ কর্মী, বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ান কোম্পানিগুলো আবেদন করে রাখতো, সেক্ষেত্রে এসে দাঁড়াবো 500, 700 কিংবা 2000, 1000।
কারণ তারা দেখতেছে 1 মাসের ভিতরে তারা চাইলে কর্মী নিয়ে আসতে পারে, কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসতে তাদের 1 বছর লাগে সময়। 2024 সালে মে মাসও একই ঘটনা। কোম্পানি কি টাকা খরচ হয় না? কোম্পানিগুলো তো এই কর্মীগুলোর মাথা পিছু ইন্স্যুরেন্স করাতে হয়েছে, কলিং ভিসা ইস্যু করাতে হয়েছে, প্রতিটা খরচ দিতে হয়েছে। দেখা যায় কোনো কোনো কর্মীর ম্যান পাওয়ার পর্যন্ত হয়ে গেছে, ওই সমস্ত কর্মীগুলো আসতে পারে না। ওই সময় আসতে পারে না টিকিট সংক্রান্ত কিংবা টিকিট সিন্ডিকেট। বাংলাদেশে প্রতিটা ধাপে সিন্ডিকেট আছে, প্রতিটা ধাপে সমস্যা লাগিয়ে দেয়। তো এই কারণে কোম্পানিগুলো বাংলাদেশে কর্মী নিয়ে আসার প্রতি আগ্রহ হারায় ফেলবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।